14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, দুর্নীতিবাজদের রক্ষায় গড়ে ওঠে গডফাদার চক্র, বলছে দুদক। অভ্যুত্থানের পর নানা সেক্টরে প্রভাব খাটিয়েছে বিজয়ী পক্ষ, দাবি টিআইবির। সরকারের উন্নয়ন ব্যয় কাটছাঁটে কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার, প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবায়দা, দোয়া চান নেতারা। চাঁপাইনবাবগঞ্জে হাত পা কেটে ফেলে রাখা বিএনপি কর্মীকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু, নিহতের বাড়িতে দুর্বৃত্তদের লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এবং শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক। আজও অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে, অর্জন থাকলেও পাড়ি দিতে হবে অনেক পথ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দেশ থেকে পাচার হওয়া প্রায় 28 লাখ কোটি টাকা উদ্ধার কিংবা আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র এখনও উন্মোচন করতে পারেনি দুদক। তবে শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, চার্জশিট সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন বাস্তবতার মধ্যেই এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। টিআইবি বলছে, গণ অভ্যুত্থানের পর প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষ। আর দুদক চেয়ারম্যানের ভাষ্য, দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে গড়ে উঠেছে গডফাদার চক্র। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সেখানে উঠে আসে 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা। পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। শেখ হাসিনা পরিবার, সুবিধাভোগী ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরই মধ্যে 19টি দেশে চিঠি পাঠিয়েছে দুদক। তবে এখনও সবকিছুই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ। তবে বর্তমান কমিশনের দাবি, গত এক বছরে দেশে বিদেশে প্রায় 26,000 কোটি টাকা সম্পদ জব্দ সহ মামলা ও তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এই বাস্তবতার মধ্যে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার চেষ্টার কোনো ঘাটতি নেই। সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়। আমরাও চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সচেতন হই, আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি, সর্বত্রই আমাদের সৎ লোককে বসাতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গণ অভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়ী পক্ষ। পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক আমলাতান্ত্রিক শক্তি যারা দুর্নীতির অন্যতম অনুঘটক, এর সাথে যুক্ত ব্যবসা, যারা নতুন করে ব্যবসার ভ্যাকুয়ামটা পূরণ করার চেষ্টা করছে, এই ত্রিমাত্রিক আঘাতটা সেটা কিন্তু ভেঙেছে সেটা বলা যাবে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্ভাবনাটা ছিল সেটি আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে, সেরকম সুনির্দিষ্ট সে বিষয়ে তথ্য কিন্তু নেই। রূপপুর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলেও অধিকাংশ দুর্নীতির এখনও কুল কিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারের উন্নয়ন ব্যয় কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগেও। বিশ্লেষকরা বলছেন, দুখাতেই বিনিয়োগ কমার ফলাফল কর্মসংস্থান কমবে, বাড়বে মূল্যস্ফীতি ও বেকারত্বের হার, যা ভবিষ্যৎ অর্থনৈতিক স্থবিরতার কারণ। সেলিয়া সুলতানার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর একনেকে বাতিল হয় একের পর এক অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প। সর্বশেষ রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 4,000 কোটি টাকা খরচ হয়ে যাওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় আসছে সরকারের কাঁধে। গত অর্থবছরের তুলনায় বাজেটে উন্নয়ন বরাদ্দ ব্যয় কমেছে 35,000 কোটি টাকা। কারণ হিসেবে বলা হয়, চলমান প্রকল্পকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা। বাড়তি ব্যয় কমাতে নতুন বা মেগা কোনো ধরনের প্রকল্পই হাতে নেওয়া হয়নি। এদিকে উন্নয়ন ব্যয় মেটাতে বছরের শেষে দেখা যায় কর আদায়ের লক্ষ্যমাত্রাতেও পিছিয়ে আছে। ব্যাংকে সুদের হার বেশি, ফলে সরকারের ঋণ নেয়ার মূল উৎস এখন নন ব্যাংকিং খাত।
বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ৮৬,৩৪৮ কোটি টাকা। জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৩০,৯৩৩ কোটি টাকা। একই সাথে বেসরকারি বিনিয়োগও নিম্নমুখী, কারণ সরকারের উন্নয়ন ব্যয়ের সাথে বেসরকারি বিনিয়োগের কনফিডেন্স জড়িত। সরকার যখন অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায় এবং সেটাতে প্রাইভেট সেক্টর এনকারেজড হয়, যে এনকারেজড হলে দেখাচ্ছে আমাদের যে প্রাইভেট বিনিয়োগটাও সেই হিসেবে বাড়তে থাকে। তো এই বিবেচনায় হয়তো বা দেখাচ্ছে প্রাইভেট সেক্টর গ্রোথটাও এবার কম হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সরকারি বেসরকারি বিনিয়োগের এই হাত টান বেকারত্বের পারদ উস্কে দিতে পারে। দারিদ্র্য এবং বেকারত্ব দুইটা বাড়ার মূল কারণটা কি দেখেন, নতুন কোনো প্রজেক্ট নাই, শ্রমিক ছাঁটাই হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে বেতন কমিয়ে দিচ্ছেন। এতে করে মানুষের মধ্যে যে অর্থ প্রবাহ সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। ইনফ্লেশন সেটা তো আছেই। সার্বিক দিক থেকে যেটা মনে হয় যে অর্থনীতিতে এক ধরনের স্থবির পরিবেশ এর আগাম পূর্বাভাস বলে আমার কাছে এটা প্রতীয়মান হচ্ছে। এদিকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পিছিয়ে থাকায় সরকারের ৩০ নভেম্বর পর্যন্ত সব ধরনের খাত থেকে মোট ৫,৮৮,২৬৭ কোটি টাকা অর্থসংস্থান করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ছিল ৪,৯৯,৪৮০ কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতারা। এভারকেয়ারে ১৬ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১২ দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, টানা ১৭ দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিতভাবেই কিন্তু ব্রিফিং করা হয়। আজকেও বিকেল নাগাদ ব্রিফিং করা হবে, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমরা জানি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছেন, তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তার যে চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে ডাক্তার এজেড এম জাহিদ হোসেন যেমনটা জানিয়েছিলেন যে একটু আশ্বাসের ব্যাপার হচ্ছে যে বেগম জিয়া শুরুর দিকে তিনি যে চিকিৎসা নিতে পারছিলেন না, সেখান থেকে কিছুটা উন্নত হয়ে তিনি চিকিৎসা নিতে পারছেন, তবে তার শারীরিক অবস্থার অপরিবর্তিতই বলা যায়। তিনি তার পক্ষ থেকে মেডিকেল বোর্ডকে জানিয়েছেন। আপনারা জানেন যে বেগম জিয়া চিকিৎসা নিয়ে অনেকবারই চেষ্টা করা হয়েছিল তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য কোনোভাবে নেওয়া যায় কিনা। সেই এয়ার অ্যাম্বুলেন্সের কয়েক দফা বলা যায় যে 5 দফা মূলত পেছানো হয়েছে। আজকেও শেষ দিন ছিল, গতকালকে রাতে যেটা আমরা জানতে পেরেছি যে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে না। এর ফলেই বলা যায় যে বেগম জিয়া চিকিৎসা মূলত এই এভারকেয়ার হসপিটালে হবে, যেমনটা বেগম জিয়া তিনিও প্রত্যাশা করেছেন। এবং তার যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেমনটা তথ্য আমরা জানি যে সেই কন্ডিশনে এখন আসলে বিদেশ যাত্রা তার পক্ষে সম্ভব না। কারণ আপনারা জানেন যে বেগম জিয়া নানাবিধ রোগে তিনি ভুগছেন। তার শারীরিক অবস্থা বলা যায় যে তিনি কিডনি সমস্যায় ভুগছেন, তিনি হৃদরোগ সমস্যায় ভুগছেন, ফুসফুসের সমস্যা রয়েছে, লিভার রয়েছে, চক্ষু সমস্যা রয়েছে। এই
নানাবিধ সমস্যার কারণে তিনি তার যে অবস্থা সেটি নিয়ে কিন্তু বিদেশ ভ্রমণ করা সম্ভব না। এই কারণে মূলত তার বিদেশ যাত্রাটা অনিশ্চিত এই মুহূর্তে। এখন পর্যন্ত যেই তথ্য তাতে বলা যায়, এবং একটু যদি শারীরিক অবস্থা উন্নত হয় বা এই যে লং টাইম ভ্রমণ করা পসিবল হয়, তখনই কিন্তু আবার ব্যবস্থা নেওয়া হবে, এমনটা আসলে জানানো হয়েছে। কিন্তু আজকে যেই সর্বশেষ অবস্থা যদি বলি যে গতকালকে রাতে যে তথ্য, সেই তথ্যই এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এবং এভারকেয়ার হসপিটালে যারা মেডিকেল বোর্ডের যেই চিকিৎসকরা রয়েছেন, আপনারা জানেন যুক্তরাজ্য, চায়না, যুক্তরাষ্ট্র মিলিয়ে বেশ কয়েকজন চিকিৎসক তারা বিশ্বের বিভিন্ন হসপিটাল থেকে আসলে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মূলত এভারকেয়ারে তারা অবস্থান করছেন, এবং নিয়মিত তার চিকিৎসার খোঁজ খবর নিতে কিন্তু তার পুত্রবধূ তিনিও এখানে আসছেন। তো বলা যায় যে একটু আসার খবর এই হলো যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা বলা যায় যে অপরিবর্তিত, এবং তিনি চিকিৎসা নিতে পারছেন, এটি পসিবিলিটি তিনি দেশে বসে চিকিৎসা নেবেন। তো একটু ভালো হলে পরবর্তী সময় আসলে ব্যবস্থা নেওয়া হবে যে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন কি পারবেন না। তো সব মিলিয়ে এভারকেয়ার থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়নকে চাপাতি দিয়ে 2 পা ও 2 হাত কেটে গুরুতর আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগে গণভোট সহ 5 দফা দাবিতে অনড় 8 দল। সোমবার রাতে আন্দোলনরত 8 দলের লিয়াজু কমিটির বৈঠক শেষে এ কথা বলেন 8 দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আজ থেকে প্রচারণার পাশাপাশি মাসব্যাপী চলবে কর্মসূচি। একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কীভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনও আছে। আজকেও আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। সম্ভব অসম্ভব সময় আছে নাই এটা সরকার চিন্তা করবে, কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনও আছি। এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়া চব্বর যাতে বিজয় লাভ করতে পারে, এর জন্য আমাদেরকে সামনে কর্মসূচি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব, হাওয়া যোজিত করা এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ব্যাপারে, আইনশৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল, এখনো আছে। আজ বেগম রোকেয়া দিবস। শতবর্ষ আগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের শৃঙ্খল ভেঙে নারী শিক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন জাগরণ। তার উত্তরসূরি নারীরা মনে করেন বেগম রোকেয়ার স্বপ্ন আজও ভীষণ অনুপ্রেরণার উৎস, প্রতিদিনের সংগ্রামের দিশা। সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীকে এখনও বহু পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন নারী আন্দোলনের নেতারা। অনুপ দত্ত ও শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলকে সঙ্গে নিয়ে উমেহানির রিপোর্ট। আসিরন বাল্যবিবাহের শিকার হন 9 বছর বয়সে। শুধু আসিরনই না, বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও। গত শতাব্দীর 90 দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। 40 বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা। তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। আসিরনের কাছে প্রশ্ন ছিল, সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায়? লেখাপড়া শিখছে, গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে, তার অনেক বাধা বিঘ্ন ছিল। আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো, তখন অনেক বাধা ছিল, অনেকে মারপিট খাইছে, আসতে দেয় নাই। আমরা যদি ঘর থেকে বের না হই, কর্ম করতে না পারি, আমরা তো টাকা পয়সা দেখবো না, আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা কষ্ট হয়ে যাবে। এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে 1 শতাব্দী আগে ডাক দিয়েছিলেন নারী জাগরণের। মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি, এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন। কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন? কর্মজীবনে আমরা এখনো
এখন আমরা মেয়েরা সেভাবে সুযোগ পাই না। বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আজকে এসে নারীদের যেই জায়গায় থাকবার কথা সেই জায়গাটি আসলে নেই। 100 বছরে নারীর অগ্রযাত্রায় অর্জন যেমন আছে তেমনি বাধাগ্রস্ত হয়েছে বারবার, কখনো সামাজিক, কখনো সাংস্কৃতিক, কখনো বা রাজনৈতিক প্রেক্ষাপটে। প্রান্তিক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ে নানা পেশায় নারীর অবদান প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে জাতিকে। শিক্ষা, ভোটের অধিকার হয়তো মিলেছে, কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে আজও সম অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে। শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক। নারী যে পুরুষের মতো করে ভাববে, নারী যে একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী চিন্তা ভাবনা করবে এবং নারীর উপরে চাপিয়ে দেওয়া যে সমস্ত সংস্কার, যেটা একজন মানুষ হিসাবে হতে পারে না সেটা, এবং যে সমস্ত ধর্মীয় বয়ানগুলি দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করেছেন। তার ভাবনার সঙ্গে তার যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডে সাংগঠনিক কর্মকাণ্ড, সেইটার মাধ্যমে কিন্তু নারী সমাজকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। এখানে আসলে থামার কোনো অবকাশ নেই। আজকের এই দিনে জন্ম নেন বাংলার নারী জাগরণের মহিয়সী প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বপ্ন দেখান একজন এবং সেই স্বপ্ন হাজার চোখের স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে একসময় বাস্তবে রূপ নেয়। বেগম রোকেয়ার ক্ষেত্রেও সেটিই ঘটেছে। তার দেখানো পথ অনুসরণ করে হাজারটা শৃঙ্খল ভেঙে এখনও নারীরা এগিয়ে যাচ্ছেন দৃঢ় পায়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জাফলংয়ের খাসিয়াপল্লীতে বসবাস করেন প্রায় 4,500 মানুষ। টুরিস্ট জোন হলেও এ এলাকায় নেই কোনো চিকিৎসা কেন্দ্র ও পুলিশ ফাঁড়ি। এতে চরম অবহেলিত ও নিরাপত্তাহীনতায় থাকতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকৃতি নির্ভর জীবনযাপনে এই জনগোষ্ঠীর সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পাথর ও বালু উত্তোলন। প্রকৃতি সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট জাফলংয়ের খাসিয়াপল্লী ঘুরে এসে দ্বিতীয় পর্বের বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। ভারতের শিলং মালভূমি হয়ে সিলেট জেলার জাফলং দিয়ে বহমান পেয়াইন নদী, আর জাফলংয়ের বল্লাঘাটে এসে দাঁড়ালেই চোখে পড়বে বাংলাদেশ সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াত ব্যবস্থা সহজ হলেও কিছুটা ছন্দপতন হয় শীতকালে। গ্রামে ঢুকেই খানাখন্দ সরু পথে অভ্যন্তরীণ যাতায়াতে গণপরিবহন বলতে রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক। এমন যাতায়াত ব্যবস্থার মধ্যেও খাসিয়াপল্লীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকদের আগমন দূর দূরান্ত থেকে। জাফলং পাথরঘাট দিক দিয়ে সাদা পাথর, ওখানে গেছিলাম, এনজয় করার মতো একটা স্থান এখানে আছে। এখানকার মতো তো অন্য জায়গায় এরকম হয়, এরকম নেই। এখানে অনেক ভালো লাগছে আমাদের। মাজার থেকে এখান পর্যন্ত 2000 টাকা ভাড়া লাগছে আসার জন্য। পর্যটকদের থাকার পাশাপাশি রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে সাধারণ খাবারের পাশাপাশি মিলবে খাসিয়া রেসিপি, যা পরিবর্তন এনেছে জীবন মানে। ট্রেডিশনাল যে খাবার আছে, যদি চাই খাই, খেতে চাই, আমরা ওদেরকে সার্ভ করি। 7টি গোষ্ঠী বা পুঞ্জির সমন্বয়ে নদীর এপার ওপার খাসিয়া সহ প্রায় 4,500 মানুষের বসবাস, কিন্তু নেই কোনো চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা এই শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই জানে, মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন এই চিন্তাই হয়। এই নিরাপত্তার বিষয়ে কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে আর কি। বংশ পরস্পরায় খাসিয়ারা বেশিরভাগই প্রকৃতিবাদী। অর্থনৈতিকভাবে কৃষি পণ্য, পান সুপারিতে নির্ভর, প্রকৃতির শক্তিতেই চলে এখানকার মানুষের জীবন। তবে 80-র দশক থেকে পাথর বালু উত্তোলনের কারণে স্বাভাবিক পরিবেশ নেই আর, বলছেন ভুক্তভোগীরা। গাছগাছালি, পাথর, বালু যেগুলো না থাকলে কিন্তু আমাদের এই পর্যটন কেন্দ্রটাই আর থাকবে না। নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখন হয়তো মানুষ কম যাচ্ছে, টুরিস্ট কম যাচ্ছে, ফলে ওই জিনিসটা আমরা ফিল করছি না। কিন্তু একটা সময় যখন সিজনে যখন বেশি বেশি টুরিস্ট যাওয়া শুরু করবে, বিশেষত একটু বিদেশিরা যাওয়া শুরু করবে, তখন কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করবে। প্রকৃতিকে শাসন বা ধ্বংস করার ক্ষতি অপূরণীয়, এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও এখনও চোখ এড়িয়ে স্বল্প পরিসরে হলেও বালু এবং পাথর খেকোদের কার্যক্রম চলছেই। তবে সার্বিকভাবে জাফলং অঞ্চলের পরিবেশ এবং প্রতিবেশ একই সঙ্গে পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে বালু এবং পাথর খেকোদের দৌরাত্ম্য যেভাবেই হোক বন্ধ করতে হবে প্রশাসনকে, এমনটি দাবি এ অঞ্চলের মানুষের। জাফলং থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় 3 সেনা সদস্যকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া শেখ হাসিনা সহ 13 জনের অভিযোগ গঠনের শুনানি আজ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল,
শেষের দিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে এই মামলায় 21 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা করেছে আসামি এবং রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আজকে 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এরই মধ্যে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই প্রসিকিউশন যেটি বলছে যে তার সাক্ষ্য এবং জেরা শেষ হলে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এবং এরপরে এই আবু সাইদ হত্যা মামলার আর্গুমেন্ট অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপনের একটি দিন ধার্য হবে এবং যুক্তিতর্ক উপস্থাপনের পরই এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে। এই ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সর্বশেষ অবস্থা। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জেআইসি সেলে অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন সেই সেলে 26 জনকে গুম করে রাখার যে মামলায়, সেই মামলায় 3 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আজকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। এর আগের তারিখে প্রসিকিউশনের তরফ থেকে তাদের বিচার শুরুর আবেদন করে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে। আজকে এই মামলায় আসামি পক্ষ এবং যারা পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবেন এবং তারা এই মামলায় এর মধ্যে তাদের দায় থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদনও করেছেন। সেই আবেদনের বিষয়ে শুনানি হবে। এই মামলায় মূলত 13 জন আসামি, 13 জন আসামির মধ্যে 3 জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন আর বাকি 10 জন পলাতক রয়েছেন। 10 জন পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। এই মোট 13 জন আসামি। এই মূলত এই মামলাটি হয়েছিল যে 2015 সালের অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জেআইসি সেলে নিয়ে গিয়ে গুম করে রাখা এবং যারা ফিরে এসেছেন সেই গুম ঘর থেকে সেই 26 জনের অভিযোগের ভিত্তিতেই এই মামলাটি কিন্তু দায়ের করা হয় এবং এই মামলার এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণ করা এলাকার বাইরে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি এলাকার পুকুর ডোবা হঠাৎ পানিশূন্য হয়ে পড়েছে। এজন্য আতঙ্কিত এলাকাবাসী। এ অবস্থা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মসজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অধিকাংশ ভবনের দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল, ধসে পড়ার আতঙ্কে দিন কাটছে দিনাজপুরের পাথরাপাড়া গ্রামবাসীর। ভূমিকম্পে নয়, মানবসৃষ্ট বিপর্যয়ে গ্রামবাসীর এ দশা। বড়পুকুরিয়া কয়লা খনিতে মাসের পর মাস কয়লা তোলার কারণে মাটির কম্পনে আবাদি জমি ও বসতভিটায় দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে রাস্তাঘাট। এতে ধসের চিন্তায় নির্ঘুম রাত কাটে 1100 পরিবারের। এ ব্যাপারে বারবার খনি কর্তৃপক্ষকে জানানো হলেও সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় সারার অভিযোগ রয়েছে। আমাদের যে বসত বাড়ি আছে সে বসত বাড়ি দেবে যাচ্ছে। আমাদের ঘর বাড়ি ফাটল, আমরা পরিবার নিয়ে ঘরে থাকতে পারি না। ঝাঁকির কারণে বিকট শব্দ হয়, ভূমিকম্পর মতো। অনেক সময় বাড়িঘর থেকে বাইরে যেতে হয় আমাদের। আমরা তো মনে করেন খুব ঝুঁকিপূর্ণের ওপর আছি। এই বিষয়ে খনি কর্তৃপক্ষর এখানে আর কি দেখা উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা আমাদের এই কথাগুলি কতটুকু মূল্যায়ন করে সেটা আজ পর্যন্ত গ্রামবাসী আমরা কেউ জানতে পারি না বা আমাদেরকে দেখে কোনোদিন বলা হয় না। যদিও ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি কাজ করছে বলে দাবি বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকের। গত বছর তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবার আবার নতুন করে কেউ কেউ ক্লেম করছে টাকা পয়সা যে পেটে যাচ্ছে, এইবার দেন ঘুরে গতবার গেছে। তো এগুলো নিয়ে একটা কমিটি কাজ করছে। ইতোমধ্যে পাথরাপাড়া গ্রামের পশ্চিমাংশে প্রায় 30 থেকে 35 ফুট জায়গা দেবে গেছে। সময় সংবাদ, দিনাজপুর। খবর, যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে লাল সবুজ। আমিরুল ইসলামের হ্যাটট্রিকে ইউরোপের দেশটিকে বাংলাদেশ হারিয়েছে 5-4 গোলে। বিশ্বকাপে 6 ম্যাচে 5 হ্যাটট্রিকে আমিরুল একাই করেছেন 18 গোল। যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নেয় বাংলাদেশ। বাদ পড়া 8 দলের মধ্যে স্থান নির্বাচনী পর্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নামে স্বীকৃতিও দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। লড়াইটা মূলত বিশ্বকাপের 17তম স্থান নির্বাচনী ম্যাচ।
ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে দারুণভাবে ম্যাচের শুরুটা করে ইউরোপের দল অস্ট্রেলিয়া। অবশ্য প্রথম কোয়ার্টারে খুব দ্রুত মানিয়ে নেয় বাংলাদেশও। লিড নিতে বেশ কয়েকবার আক্রমণেও যায় তারা। 15 মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল সবুজ প্রতিনিধিরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিনুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। 27 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হুজাইফা। 2-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুলের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কোয়ার্টারের শেষ দিকে অবশ্য গোল করে ব্যবধান কমায় অস্ট্রিয়া। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাল সবুজ, কিন্তু পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। 3-1 গোলের লিডে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রিয়া। বেশ আক্রমণাত্মক খেলা উপহারও দেয় তারা। দুই দলের একের পর এক গোলে জমে ওঠে ম্যাচ। খেলার শেষ 10 মিনিটে আরও 5 গোল পায় দুই দল। 50 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আমিরুল। পরের মিনিটে বেঞ্জামিনের গোলে ব্যবধান 4-2 করে অস্ট্রিয়া। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক আদায় করে নেন আমিরুল ইসলাম। তার গোলেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। আগ্রাসী খেলে ম্যাচে মোমেন্টাম বদলে দেয় তারা। বাংলাদেশ আরও 2 গোল হজম করলে ব্যবধান হয় 5-4। তবে এরপর আর কোনো গোল হয়নি। এতেই 5-4 ব্যবধানের জয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। দলের শেষ 3 ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল তার। পুরো আসরে খেলা 6 ম্যাচে আমিরুল 5 হ্যাটট্রিকে করেছেন 18 গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, দুর্নীতিবাজদের রক্ষায় গড়ে ওঠে গডফাদার চক্র, বলছে দুদক। অভ্যুত্থানের পর নানা সেক্টরে প্রভাব খাটিয়েছে বিজয়ী পক্ষ, দাবি টিআইবির। সরকারের উন্নয়ন ব্যয় কাটছাঁটে কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার, প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। এবং বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবায়দা, দোয়াচার নেতারা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সাদেক হাসান ইমন। ধন্যবাদ রোজা। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।